13 জুন 2025 প্রায় সকাল সকাল 3:30 নাগাদ একটা খবর আসে যে ইসরায়েল ইরানের উপর প্রচুর পরিমাণের বোমা বর্ষণ করেছে। শুধু তাই নয়, তার কিছুক্ষণ পরে আরও খবর আসে যে তেহরান থেকে প্রায় 220 কিলোমিটার দূরে অবস্থিত নাতানজ বলে একটি জায়গায় ইসরায়েলের তরফ থেকে প্রচুর পরিমাণের মিসাইল হামলা করা হয়েছে। আসলে এই নাতানজে কি ছিল? এই নাতানজেই ছিল তেহরানের সবথেকে বড় পারমাণবিক গবেষণাগার কেন্দ্র। শুধু নাতানজে নয়, দেখতে দেখতে গোটা ইরান থেকেই বিভিন্ন জায়গায় এরকম বিস্ফোরণের খবর আসতে শুরু করে। নাতানজ ছাড়াও তাবরিজ, কেরমেনশাহ, আরাক, তেহরান এবং ইস্পাহানের সামরিক ঘাঁটিগুলিতেও ইসরায়েল মারাত্মক পরিমাণের ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। এই হামলায় ইরানের সেনাপ্রধান, প্রতিরক্ষা প্রধান সহ ইরানের সব শীর্ষ কর্মকর্তারাও নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় ইরানের প্রায় 6 জন পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। কি এমন হয়েছিল যে ইসরায়েল হঠাৎ করে ইরানের উপর এইভাবে চড়া হলো? সকাল হতে হতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটা সাংবাদিক সমাবেশ করেন এবং তিনি স্পষ্টভাবে সেখানে জানান যে যদি আমরা এই হামলা না করতাম এবং আর মাত্র 15 দিন যদি দেরি করতাম, তাহলে ইরান অতীতে সমস্ত রকম চুক্তি লঙ্ঘন করে তারা একটা পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতো, যেটা আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে খুবই মারাত্মক অবস্থা হতো। For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. In recent years, Iran has produced enough highly enriched uranium for 9 atom bombs. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be within a few months, less than a year. আমরা যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন ইতিমধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা বড়সড় যুদ্ধ শুরু হয়ে গেছে। ইসরায়েল যেমন ইরানের বিভিন্ন শহরে মিসাইল হামলা করে তছনছ করেছে, তেমনি ইরানও কোনো রকমভাবেই চুপ করে বসে থাকেনি। তারাও ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ শুরু করেছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব, এই শহরটিও প্রায় বেশ কিছুটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের দ্বারা। ইরানের এরকম ব্যালিস্টিক মিসাইল হামলার পরে ইসরায়েলের বেশ কিছু জায়গায় সেখানকার নাগরিককে পার্কিংয়ের মধ্যে আশ্রয় নিতে হয়েছে। আবার অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়েছে, তারা যদি এই পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর না করে তাহলে কিন্তু তারাও ইরানকে বুঝে নেবে। আবার পক্ষান্তরে ইরানও বলেছে যে ইসরায়েলের পাশে যে সমস্ত দেশগুলো দাঁড়াবে তাদেরকেও ব্যবস্থা নেবে ইরান। ইতিমধ্যে রাশিয়া এবং চীন ইরানের পাশে থাকার জন্য খোলাখুলিভাবে সমর্থন জানিয়েছে, কিন্তু ভারত বরাবরের মতো কোনো পক্ষে বা বিপক্ষে যায়নি এবং তারা কারোর পাশে থাকা বা কারোর বিরুদ্ধে যাওয়ার কোনো রকম ঘোষণা করেনি। আর এই সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যে যদি পরিস্থিতির কোনো রকম উন্নতি না ঘটে তাহলে যা কিছু হয়ে যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি একটা তৃতীয় বিশ্বযুদ্ধ না বেঁধে যায়। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের সঙ্গে এই ইরানের সম্পর্কে এত তিক্ততা এলো কেন? কেনই বা আমেরিকা বারবার ইরানকে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করার জন্য জোর করছে? ভিডিওটিতে যাওয়ার আগে আরেকটি জিনিস বলে রাখি, আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ একটি সাবস্ক্রিপশন আপনাদের কাছে কোনো মূল্য না থাকলেও আপনাদের এক একটি সাবস্ক্রিপশন এরকম ভিডিও বানাতে আমাদেরকে অনেকটা মোটিভেট করে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে তিক্ততা সম্পর্কটি রয়েছে সেটা কি বরাবরই একই রকম ছিল? উত্তর হলো না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার ইহুদিদেরকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে হত্যা করছিল, তখন ইহুদিরা গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারা একত্রিত হয়ে ইসরায়েল দেশটি গঠন করে। এবং এই ইসরায়েল দেশটি গঠন হওয়ার পরে তুরস্কের পর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র ছিল ইরান, যারা এই ইসরায়েলকে সমর্থন জানিয়েছিল এবং দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। 1950 থেকে 1970 সাল পর্যন্ত ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন ছিল। তখন দুই দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। দুই দেশের মধ্যে বাণিজ্য হতো, তারা একে অপরের গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নিত, এমনকি দুই দেশের সেনাবাহিনী একসঙ্গে সামরিক মহড়াও করত। এমনকি পৃথিবীর অন্যতম বিখ্যাত গোয়েন্দা সংস্থা ইসরায়েলের মোসাদ একসময় ইরানের গোয়েন্দা সংস্থা সাভাকেও প্রশিক্ষণ দিত। কিন্তু 1979 পর থেকে যখন ইরানের মধ্যে একটা ইসলামিক বিপ্লব শুরু হলো, তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক পাল্টে গেল। এরপর ইরানের শাহের শাসনের দিন শেষ হলো এবং দেশটি একটি কট্টর ইসলামিক প্রজাতান্ত্রিক দেশে পরিণত হলো এবং তখন থেকেই আয়াতুল্লাহ খামেনি এই শাসনভার গ্রহণ করে।
এরপর তেহরানে স্থিত ইসরায়েলের যে দূতাবাস সেটিকেও বন্ধ করে দেওয়া হয় এবং সেই অফিসটিকে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে দিয়ে দেওয়া হয় এবং রাতারাতিভাবে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা নৈতিকতার পরিবর্তন হলো এবং তারা পরস্পর দুটো বিপরীত মেরুতে অবস্থান করতে শুরু করলো। শুধু তাই নয়, ইরানের পক্ষ থেকে দেখা হলো যে দেশটিকে তারা সর্বপ্রথম সমর্থন জানিয়েছিল এবং একসময় তারা সেই দেশের অস্তিত্বকেই মানতে অস্বীকার করতে শুরু করলো এবং মুসলিম বিশ্বের কাছে তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করলো যে ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে একটা শয়তানের দেশ। তারপর এলো 1980-র দশক। 1982 সালে ইসরায়েল লেবাননে থাকা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশনকে সেখান থেকে বিতাড়িত করে, আর ঠিক উল্টো দিকে ইরান লেবাননে থাকা হিজবুল্লাহ বলে একটি জঙ্গি সংগঠনকে সমর্থন করতে থাকে এবং ধীরে ধীরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশে থাকা জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন জানিয়ে সেখানে তাড়া করাতে শুরু করে। কখন তারা লেবাননে হিজবুল্লাহকে সমর্থন করে, ফিলিস্তিনে হামাসকে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের এবং ইরাকে শাহাদ আল শাবিকে প্রস্তুত করে। এবং সবসময় দেখা যায় যে ইরান কখনো এই সমস্ত জঙ্গি সংগঠনকে কখনো অর্থ, কখনো অস্ত্র বা কখনো প্রযুক্তি দিয়ে সমর্থন জানায়। আর ঠিক একইভাবে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোর কাজ হলো বিভিন্ন দেশে যে সমস্ত ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলো রয়েছে সেখানে হামলা চালানো। আর ঠিক এসবের ফলেই ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের একটা তিক্ততা সবসময় বাড়তে থাকে। ইসরায়েল অবশ্য সবসময় জানতো যে ইরান হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম তৈল খনি এবং গ্যাসের ভাণ্ডার, সুতরাং তাদের কাছে অর্থের কোনো অভাব নেই এবং তাদের গোয়েন্দা সংস্থার কাছে সবসময়ই একটা খবর ছিল যে ইরান কিছু না কিছু পারমাণবিক গবেষণা করছে এবং শত্রু দেশের এইরকম পারমাণবিক গবেষণার প্রস্তুতির জন্য ইসরায়েল সবসময় দুপা এগিয়ে থাকার চেষ্টা করেছে। কখনো ইসরায়েল সাইবার অপারেশন থেকে শুরু করে সামরিক অপারেশন এবং গোয়েন্দা মিশন চালিয়ে ইরানের অনেক বিজ্ঞানীদের হত্যা করেছে, ইরানের শীর্ষ কমান্ডোদের হত্যা করিয়েছে। 2020 সালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মাহসেন ফাকরিজাদকেও হত্যা করেছে। এই হত্যাকাণ্ড একটি স্বয়ংক্রিয় বন্দুকের মাধ্যমে ঘটানো হয়েছিল। এর পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত আছে বলেও মনে করা হয়। আর ঠিক এই সমস্ত ঘটনার কনসিকুয়েন্স হিসাবে ইরানের নাতানজে পারমাণবিক গবেষণা কেন্দ্রটি ধ্বংস করে 13 জুন। 2013 থেকে 2024-এর মধ্যে ইসরায়েল সিরিয়ায় প্রায় 1000-এরও বেশি বিমান হামলা চালিয়েছে। 2018 সালে অপারেশন হাউস অফ কার্ডস চালিয়ে ইসরায়েলের সিরিয়ার ইরানের সামরিক ঘাঁটিগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ইসরায়েল। ইসরায়েল এবং আমেরিকা কখনোই চায় না যে ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হোক। তার জন্য তারা বিভিন্ন রকম অপারেশন চালিয়ে অনেক সময়ই এই চুক্তি বাতিল করা বা তাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে আমেরিকা। 1979 সালে যখন খামেনি ক্ষমতায় এলো, তারপর থেকে ইরান একটি কট্টর মুসলিম প্রধান দেশে পরিণত হলো এবং তাদের কাছে মূল শত্রু দেশ হিসাবে ইসরায়েল এবং আমেরিকা পরিণত হলো। এবং তারপর থেকে ইরান যখন পারমাণবিক গবেষণা শুরু করলো তখন তাদের উপরে আমেরিকা এবং ইসরায়েলের একটা নজর ছিল এবং আমেরিকা এতে খুব ভালোভাবে জানতো যে যদি ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তবে এই পারমাণবিক বোম যে কার হাতে চলে যাবে তার কোনো ঠিক নেই। আসলে এই পারমাণবিক বোম তৈরি করতে গিয়ে ইউরেনিয়ামের একটা বিশুদ্ধিকরণের প্রয়োজন পড়ে, আর এই ইউরেনিয়াম বিশুদ্ধিকরণের দুটি সেন্ট্রিফিউজ মেশিন রয়েছে ইরানের কাছে। একটি রয়েছে নাতানজে আর অপরটি ফোর্ডোতে। 2015 সাল পর্যন্ত ইরানের কাছে প্রায় 20,000 সেন্ট্রিফিউজ মেশিন থাকার ফলে তারা ততদিন পর্যন্ত প্রায় 8টি পারমাণবিক বোম তৈরি করতে পারত এবং এই গোটা বিষয়টি যখন জাতিসংঘে জানাজানি হয়ে যায় তখন এই পুরো প্রকল্পটাকে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় এবং এর জন্য প্রায় 160 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয় ইরানের, যেটা ইরানের কাছে ছিল একটা বড় ধাক্কা। এর থেকে বেরিয়ে আসার জন্য ইরান P5+1 দেশগুলির সঙ্গে একটি চুক্তি করে। এই গ্রুপে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি এবং চীন ছিল এবং এখানে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে ইরান কখনো আর পারমাণবিক গবেষণার দিকে নজর দেবে না এবং তার জন্য তারা প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার ফেরত পায়। কিন্তু ইরান তো ইরানই, তারা পরবর্তী ক্ষেত্রে আবার এই গবেষণা শুরু করে এবং 2021 সালে যখন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এই খবরটি পায় তখন তারপর থেকেই ইরানের উপর বিভিন্ন রকমভাবে এই চুক্তি স্বাক্ষরের জন্য একটা চাপ তৈরি করা হচ্ছিল। সুতরাং এখানে বোঝাই যাচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে সেটা আজকের নয়, বেশ কিছু বছর বা কয়েক দশক পুরনো। এবং কখনো কখনো দেখা গেছে যে ইরান এবং ইসরায়েলের এই কনফ্লিক্টটি কখনো কখনো জাতিসংঘের বৈঠক পর্যন্ত এগিয়েছিল। এখন মজার বিষয় হলো ইরানে যখন এই পারমাণবিক গবেষণা নিয়ে কোনো আলোচনা হয় তখন সেনাপ্রধান সমেত দেশের বড় বড় শীর্ষ কর্তারা সেখানে একত্রিত হয় এবং ইসরায়েল ঠিক ওই সময়টির জন্য অপেক্ষা করছিল।
15ই জুন 2025 রবিবার এই দিনটিতে ইরানের তেহরান শহরে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার জন্য সেনা প্রধান এবং এই বড় বড় বিজ্ঞানীদের সেখানে হাজির থাকার প্রস্তুতি চলছিল এবং ইসরায়েলও ঠিক এই একই সময়ের জন্য অপেক্ষা করছিল। এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তরফ থেকে যখন একটি নিশ্চিত খবর এলো যে 13ই জুন তেহরানে সেনাপ্রধান সহ দেশের বড় বড় বিজ্ঞানীরা একত্রিত হয়েছেন, তখন ইরানের অপ্রস্তুতিতেই ইসরায়েল এই হামলাটি চালায়। ইসরায়েলের ইরানের ওপরে এই বড় হামলা আমেরিকা পুরোপুরি ঝেড়ে ফেলে দিয়েছে। ঠিক একই পদ্ধতিতে যেভাবে ইউক্রেন রাশিয়ার সেনা ছাউনিতে সাম্প্রতিক প্রচুর পরিমাণে ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল, সেভাবেই ইসরায়েল ইরানের তেহরান শহরে ঠিক একইভাবে ড্রোন হামলা চালালো। তবে উভয় ক্ষেত্রে আমেরিকার স্ট্যান্ড নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। তারা বারবারই বলে যে এই হামলা সম্বন্ধে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্টটি শুরু হয়েছে সেখানে আমাদের দেশ ভারতের কি স্ট্যান্ড রয়েছে। আমরা সবাই জানি যে কিছুদিন আগে ভারতের সঙ্গে পাকিস্তানের যে টেনশনটি হয়েছিল, তখন ইসরায়েল সম্পূর্ণ উন্মুক্তভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল এবং অপারেশন সিন্দুরকে যথেষ্টভাবে সমর্থন করেছিল। অর্থাৎ ইসরায়েল হচ্ছে ভারতের একটি বরাবরের বন্ধু দেশ। এবং অপরদিকে এটাও বলা যায় যে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের একটা সংস্কৃতিগত সম্পর্ক থাকার জন্য সেখানেও মিত্রতা রয়েছে। এই পরিস্থিতিতে ভারত কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়। আবার এটাও সত্যি যে ইরানের যে চাবাহার পোর্টটি রয়েছে সেখানে ভারতের বর্তমানে একটা বিজনেস হাব তৈরি হচ্ছে। সুতরাং ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্ব রয়েছে। এখন ইরান ইসরায়েলের এই কনফ্লিক্টটি কতদূর এগোয় এবং আগামী দিনে এই পরিস্থিতির উন্নতি না হলে এই সংঘাত কোনো বড়সড় যুদ্ধের দিকে এগোচ্ছে কিনা সেটাই এখন দেখার। তবে এই লড়াইয়ে আপনারা কাদের দোষী বলে মনে করছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। এখানে কেনই বা আমেরিকা এই পারমাণবিক চুক্তি স্বাক্ষরের জন্য ইরানকে চাপ দিচ্ছে, বা ইরান কেনই বা নিজেদের জেদের বসে এই পারমাণবিক গবেষণা চালিয়ে যেতে চাইছে, সেটা এখন প্রশ্নাতীত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।